শেখ হাসিনা বলেছিলেন যে আমি রাজাকারের নাতিপুতিদের চাকরি দিব, মুক্তিযোদ্ধার নাতিপুতিদের রেখে। উনি তো ঠিকই বলেছেন, ভুলটা বলেছিলেন কোথায়? বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধীর লোকের চাকরি হওয়ার কথা না, রাজা সংসদে যাবে তো বহুত দূরের কথা। বাংলাদেশে প্রথম বলছিল রাজাকার আলবদরদের সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়া। প্রথম কাজটা করেছিল জিয়াউর রহমান, দ্বিতীয় কাজটা করেছিল এরশাদ, তারপর আবার করেছে বিএনপি, তারপর আওয়ামী লীগও নিজে ফাঁদে পড়ে গেছে, মৌলবাদীদের আস্কারা দিয়েছে। তার জন্যই তো আজকে খোদ আওয়ামী লীগকে হজট খেতে হয়েছে। তারা কি করলো? একটা ন্যারেটিভ পয়দা করলো। শেখ হাসিনা বলেছেন, এটাকে তারা বললো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার সব মাঠে নেমে গেল, পুরো ডিপ স্টেট কাজ নেমে গেল। তাদের সাংস্কৃতিক অঙ্গন, তাদের মৌলবী অঙ্গন, সাংবাদিকদের অঙ্গন, এনজিও বাহিনী, গুন্ডা মস্তান, এমনকি টোকাই বাহিনী রাস্তায় নেমে গেল, নেমে পুরো দেশটাকে তছনছ করে দিল। একটা সাজানো গোছানো দেশ বাংলাদেশকে ধ্বংস করে দিল। কারণ কি? কারণ এই দেশে ঢুকতে হবে, এই বাংলাদেশে ঢুকে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের ভূমি ব্যবহার করতে হবে। তার জন্য আপনারা দেখেছেন 50 কোটি টাকার জাহাজ ফেরত নিয়ে যেতে হয়েছে। আমার দেশে একটা জাহাজ ঢুকবে, আমাদের দেশের ব্যবসায়ী, আমেরিকার কথায় সেটা চলে যেতে হয়েছে সেই তথাকথিত গোলামি চুক্তি। এখন আর কেউ কথা বলে না। যদি ভারতের সাথে চুক্তি করার কারণে আজকে যদি এই জাহাজটা ফেরত যাইতো, দেখতেন বাংলাদেশের মসজিদ তো দূরের কথা, মন্দির সকাইপে উঠতো আন্দোলনে, চিঙ্কু পামেরা লাফালাফি করতো। এখন মুক্তি ভবন থেকে, এখন পল্টন ময়দান থেকে বামপন্থীরা মাঠে নামে নাই, শাহবাগেও আসে নাই, বাইতুল মোকাররম গরম হয় নাই, বাংলাদেশের কোনো মসজিদের মেম্বর গরম হয় নাই। জামাত, বিএনপি, হেফাজত, চামরানাই, পীর সহ যত পীর মুরিদ আছে, মাযহাবিলা, কেউ কথা বলে নাই। বাংলাদেশের কিন্তু 50 কোটি টাকা লস হয়ে গেল। আমেরিকার গোলামি চুক্তি এখানে জাহাজ ফিরে নিয়ে গেল, টু শব্দটি কেউ বললো না। কিন্তু এটা ভারত হলেই দেখতেন এতক্ষণ জজ বা কাকে বললে খোদা আওয়ামী লীগের মাঠে নেমে যেত 2-4 জন আওয়ামী লীগের। যাক, সেটা অন্য প্রসঙ্গ। এরা ন্যারেটিভ পয়দা করে তারা ভারতেও সেই চেষ্টা করেছে। এর আগে তারা গাজিয়াবাদ, দিল্লির আশেপাশে ঘেরাও করেছিল, তার আগে পাঞ্জাবে মারামারি কাটাকাটি, ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় মাসের পর মাস পর্যন্ত আন্দোলন করেছে, ধর্নাতে তারা বসে পড়ত, ব্যর্থ হয়েছিল। মানে বাংলাদেশে যেটা করেছিল এটা বহুবার তার আগেই ভারত চেষ্টা করা হয়েছিল, পারে নাই, ব্যর্থ হয়েছে। এখন ভারতে কি করলো? যখন ওখানে মমতা ব্যানার্জি ফেল করলো, তারপরে তাদের তো একটা জজবা দরকার। তাদের বিজেপি বিরোধী, ভারত বিরোধী, হিন্দু বিরোধী। আচ্ছা, বাংলাদেশে ভারতে হিন্দুত্ববাদ বিরোধী বলতে খুব মজা পায়। আচ্ছা, বাংলাদেশে যারা বলে হিন্দুত্ববাদের ধ্বংস চাই, হিন্দুরাও বলে, বামপন্থী সিংহমারা। আচ্ছা, শাহবাগে তো সেই বামপন্থীরা বলে না আমরা ইসলামিত্ববাদের ধ্বংস চাই, বলে না তো? জানা এটা বলার সাথে সাথে ঘেটি ধরে এদের বঙ্গোপসাগর বাড়াই দিবে, বলবো হিন্দুত্ববাদের বিরুদ্ধে গালাগালি দেয় সারাদিন। ইসলামিত্ববাদ মৌলবাদ না, ওটার বিরুদ্ধে থেকে গালাগালি দেয় না, এই মূরত্ব কারো কোলায় না। যাই হোক, তো এরা কি করলো? যখন বিজেপি ফেল করলো, বিজেপি যখন পাশ করলো, তৃণমূল ফেল করলো পশ্চিমবঙ্গে, তখন আর উন্মাদ হয়ে গেলে একটা কিছু তো করতে হবে। বামপন্থীরা হৃদয়ে বিরাট আঘাত পেয়েছে। আপনি কি মনে করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি আসাতে শুধু তৃণমূল কষ্ট পেয়েছে? ভারতের বামপন্থীদের হৃদয় চৌচির হয়ে গেয়া, চুরচুর হয়ে গেয়া, টুট গেয়া, তাদের হৃদয় ভেঙে গেছে। তার জন্যে আম আদমি পার্টি এই যে বিজেপি বিরোধী জোট, হিন্দু বিরোধী জোট, ভারত বিরোধী জোট কিছু ক্ষেত্রে, কিছু নয়, সরাসরি বলেছে ভারতকে তারা 60 টুকরা হইতে দিলে তার কোনো আপত্তি নাই। এই ককরোচ পার্টির লোকজন লাইভে টিভির সামনে এগুলো বলতেছে। বাংলাদেশে কেউ যদি বাংলাদেশ 7 টুকরা চাই, ওই দেশ থাকতে পারবে? ওই লোক টিকে থাকতে পারবে? তখন জেল হইতো না? ভারত এটা বলেছে। এই টুকরো গ্যাংয়েরা, এই উমর খালিদের লোকেরা, এই সার্জিল ইমামের গ্যাংয়েরা, এই জেএনইউ এর গ্যাংয়েরা, এই যাদবপুরের গ্যাংয়েরা, এরা এখানে সব যোগ দিয়েছে। এদের উদ্দেশ্য হলো এই যে ককরোচ পার্টি, যে বিচারপতি সেই কথা বলেছে, তুমি বিচারপতির পদত্যাগ চাও, তা চাই নাই। কিন্তু যে বিচারপতি ককরোচ শব্দ, তার পদত্যাগ চাই নাই। এমনকি তারা বলছে তারা প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য আন্দোলন। তো সেখানে মনুছে আজাদি কেন আসে? তুমি আসছো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাও, ভালো কথা। মনে হয় যে ভারতবর্ষে এই প্রথম বোধহয় কোনোদিন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই প্রথম বোধহয় হইল। এর আগে কোনোদিন হয় নাই, কংগ্রেসের আমলে হয় নাই, অন্য দল তো ক্ষমতাই আসেনি, আরো জোট গঠন করে যারা আসছে তাদের আমলে হয় নাই।
এই বিজেপির আমলেই শুধু হয়েছে, এই প্রথম। এই 14 সালের পরে শুধু প্রশ্নপত্র ফাঁস হয়, এর আগে কোনোদিন ভারতে প্রশ্নপত্র ফাঁস হয়নি। তাই না? আসলে তা না, এটা উছিলা। খলের যেমন সলের অভাব হয় না, একটা সল বের করছে, মনে করছে এই আন্দোলন ডাক দিলে বাংলাদেশে ভারতবর্ষের মানুষ নেমে যাবে, বাংলাদেশ থেকেও সেই গণরিয়া অধিকার পরিষদ, আমজনতা পার্টি, বৈষম্য বিরোধী এরাও বোধহয় গিয়ে যোগ দিবে এই ককরোচ পার্টির সাথে। কিন্তু টন্ডন 2.5 কোটি তাদের ফলোয়ার, লোক হয়েছে 2,000, 2,500, সর্বোচ্চ 3,000। তার মধ্যে সাংবাদিক আছে 500। ঠিক আছে? সেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা নেই। আচ্ছা, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতে পারে তাদের দাবি। কাউকে জিজ্ঞেস করছে তোমার দাবি কি? মনুষে আজাদি। দাবি কি? নরেন্দ্র মোদীর পদত্যাগ। এটাই আসল কথা। আসল কথা হলো বিজেপি ক্ষমতা, যেটা তাদের সহ্য হইতেছে না, বরদাস্ত হইতেছে না। তাই ডিপ স্টেট সহ ভারতের ভিতরে থাকা ভারত বিরোধী গ্যাং উন্মাদ হয়ে গেছে। আর উন্মাদ হওয়া, এই যে 29 সালে আবার ক্ষমতায় আসবে না, বিজেপি আবার ক্ষমতা আসছে। আমার ধারণা ছিল 29 সালে বিজেপি ফেল করবে, এটা আমার একটা ধারণা ছিল। 3 টার্ম খালাস, এটা আমি ভেবেছিলাম, যার ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু না, মুরব্বী, ঘটনা ঘটে গেছে। সেটাই হলো পশ্চিমবঙ্গের নির্বাচন বুঝিয়ে দিয়েছে বিজেপি আবার আসিতেছে আবার পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দেখাইতে। বিজেপি 29 সালে আবারও বিজেপি আসবে পশ্চিমবঙ্গের, তাদের উত্থান এটাই প্রমাণ করে। সেই জন্যই দেখতেছেন না 2021 সালে, মানে এর আগের পশ্চিমবঙ্গের যে রাজ্যসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, কতগুলো বিজেপির কর্মী নেতা মারা গেছে? 300+। কিন্তু এইবার কি 300+-এর উপরে যে তাও মারা যায়নি। কয়জন মারা গেছে? বরং বিজেপির লোকও মারা গেছে এবার ক্ষমতা আসা করে। তাই বিজেপি চুপচাপ, কারণ তারা ধৈর্য ধরেছে, তাতে কামড় দিয়ে রেখে দিয়েছে। কারণ 29 সালে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। আর আমার ধারণা এবার 42টা নাকি আসনে, কত যেন আসন আছে এই মুহূর্তে ভুলে গেছে। লোকজন আমার ভারত বিশেষজ্ঞ বলে রাজনীতির, আর আমি ভুলে গেলাম, দুঃখিত। ভারতের এইবার যতগুলো আসন রয়েছে, 48টা নয় না, 42 বা 48, যাই আসন থাকুক, এই আসনের সিংহভাগ আসন হয়তো 5-7-10টা আসন ব্যতীত সব দখল করে নেবে বিজেপি। তো রাজ্য লোকসভায় তো এই আসনগুলো খুব জরুরি, তাই তারা চুপ। এইবার কিন্তু এইবার যে আসন পেয়েছে, আগামীতে তাদের জোট লাগবে না। আগামীতে বিজেপি ক্ষমতায় যাবে 29 সালে, আমার মনে হয় জোট লাগবে না। আমি চাই না বিজেপি ক্ষমতায় আসুক, কিন্তু তারা এসে যাবে। ঠিক আছে? তো এই 29 সালের এটা ঠেকানোর জন্য তারা, এবং অলরেডি দেখলাম আমাদের ভারতবর্ষের বিখ্যাত নেতা রাজীব গান্ধী বলে ফেলেছেন যে সরকার নাকি জরুরি শাসন প্রতিষ্ঠিত ঘোষণা করবে। উনি কেমনে বুঝলে আগেই? আসলে তা না, আসলে তারা এমন পরিস্থিতি ক্রিয়েট করবে কংগ্রেস, যে বিজেপি সরকার, বর্তমান ভারত সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার, এরা বাধ্য হবে জরুরি শাসন ঘোষণা করতে। তো জরুরি শাসন ঘোষণা করলে তোমার সমস্যা, আপনার সমস্যা কি? গান্ধীজি, আপনার দাদি তো জরুরি শাসন ঘোষণা করেছিল। এমনকি আপনার দাদিরা জরুরি শাসনের ঘোষণার মাধ্যমে ভারতে ধর্মনিরপেক্ষতা যুক্ত করেছিল। মনে আছে তো আপনাদের? অনেকেই ভুলে গেছে, যেমন বাংলাদেশে বাঙ্গুরা বলে যে ভারত থেকে আমদানি করেছে ধর্মনিরপেক্ষতা। কথাটা ভুল। বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ধর্মনিরপেক্ষতা ভারতে। বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা যুক্ত হয়েছে 72 সালে, আর ভারতে যুক্ত হয়েছে ধর্মনিরপেক্ষতা 76 সালে। বাংলাদেশে যখন হয়েছে তখন গণতান্ত্রিক শাসন, ভারতে যখন ধর্মনিরপেক্ষতা যুক্ত হয়েছে তখন সামরিক শাসন, জরুরি শাসনের মাধ্যমে। এই ইতিহাস ভুলে যায়। আর জরুরি শাসনে সবকিছু অবৈধ। ভারতের ধর্মনিরপেক্ষতা আইনগতভাবে অবৈধ। আমি বুঝি না ভারতে কেন সেটা চ্যালেঞ্জ করে বসে না। ভারতে এত আইনবিদ, ভারতে কেন চ্যালেঞ্জ করে বসে না যে ভারতের সেকুলারিজম যে যুক্ত হয়েছে সেটা অবৈধ? কারণ জরুরি শাসনে সবকিছু অবৈধ। আপনি যে কোনো দেশের, কারণ তখন সংবিধান স্থগিত ছিল। সংবিধান স্থগিত আপনি সংবিধানে যোগ করলেন কিভাবে? কোন আইনে? এটা আমার হিসাব, এটা আমি তো আর আইনের ছাত্র না, আমি সাধারণভাবে বললাম। যাই যেটা বলতেছিলাম, তো বাংলাদেশের যে গেঞ্জিদের, আমার ভাবির পোলাদের, ঠিক আছে, ভাবির পোলা, আজকে দেখলাম এক ভাবির পোলা নাকি প্যাট যেভাবে ফুলছে, আমি লিখলাম গিয়ে ওখানে, ভাবির পোলা প্যাট কমাও। কালের কণ্ঠতে নিউজ দেখলাম, ভাবির পোলার প্যাট এইরকম ফুললা,
ওই ট্রফি নাকি জামাতের নাকি কি কাগাদের ট্রফি এমপি আছে না, ওই তার সাথে যাইতেছে। পেট দেখে মনে হয় যে আমার ভাবির পোলার পেট হয়ে গেছে গা, এরকম পেট লিখছে যে ভাবির পোলা পেট কমাও। তো যেটা বলতেছিলাম, বাংলাদেশের মতোই ভারতে এরকম কিছু করতে চেষ্টা করা হচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম প্রথম 6 মাস পর্যন্ত যে না, শুধু বাংলাদেশ সরকার উচ্ছেদেরই আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, কিন্তু না, 6 মাস পরে আমার সন্দেহ হয়েছে যে শেখ হাসিনার উচ্ছেদ শুধু শেখ হাসিনার উচ্ছেদ নয়, ভারতকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করা হয় নাই, শুধুমাত্র বাংলাদেশকে গোলামী চুক্তির অধীনে যুক্ত করা হয় নাই, শুধুমাত্র বাংলাদেশ শেখ হাসিনাকে উচ্ছেদ এই জন্য করা হয় নাই যে তারা ওইখানে ঘাঁটি করবে, তারা আমাদের দ্বীপ নিয়ে নিবে, তারা আমাদের বন্দর নিয়ে নিবে, সেন্ট মার্টিন নিয়ে নিবে। শুধু তাই না, এখানে ক্ষান্ত না, তারা পুরো ভারতবর্ষকে অস্থিতিশীল করার জন্যে প্ল্যান করে রেখেছে। তার জন্য শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে। বিজেপি যদি এবার ক্ষমতায় না আসতো, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেত, কোনো সন্দেহ নেই। কিন্তু দুষ্ট লোকেরা বলতেছে, বহু লোকের গালাগালিতে ভারতের হিন্দুরা নাকি একটু জেগেছে। আমি আবার এটাও বলেছিলাম যে পশ্চিমবঙ্গের হিন্দুরা জেগেছে, কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দুরাই কয়েকজন আবার বিরোধিতা করছে। না ভাই, পশ্চিমবঙ্গের হিন্দুরা জাগে নাই, তৃণমূলেরাও ভোট দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। কেমনে? যারা ভাগা পেয়েছিল আর যারা পায় নাই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। আর আসলে হিন্দুত্ববাদ জাগার কারণে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে নাই। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসে তৃণমূলের যারা লুটপাট করতো তাদের বিরুদ্ধে তৃণমূলের কিছু মানুষ ভোট দিয়েছে, মুসলমানরাও নাকি ভোট দেয় নাই বলেছে। তবে আমার ধারণা অল্প কিছু হলেও পশ্চিমবঙ্গে মুসলমান এবার কিছু ভোট দিয়েছে বলে আমি বিশ্বাস করি। আর এটাও বিশ্বাস করি যে তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দলেও বিজেপির ভোট বেড়েছে। যাই হোক, বিজেপি ক্ষমতায় এসেছে এবং বিপুল ভোটে, কল্পনাতীত। কিন্তু যদি না আসতো তাইলে দিল্লির অবস্থা মসনদ কেঁপে উঠতো এবার। তো তারা বসে নেই। আমি জানতাম এবং আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি পরাজিত হওয়ার পরে তারা বসে থাকবে না। কিন্তু এত দ্রুত তারা আসবে এটা জানতাম না, যে ককরোচ পার্টি বানাই ফেলছে। তো বানাইছে বিদেশে বৈশা তারা ককরোচ পার্টি বানাইছে, ভারতে বৈশা না। মানে বুঝেন বাটপারি, এটা বুঝতে পারছেন তো কত বড় বাটপারি, যে ভারতের বাইরে বৈশা ভারতের রাজনৈতিক দল এটা বানাবে বা বানাইছে, ককরোচ পার্টি নাম দিয়েছে। কিন্তু মূল বিষয়ে তারা যায় না। তারা শিক্ষা নিয়ে কথা বলে নেই, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে নেই। কি বলছে? আসলে নরেন্দ্র মোদীর পতন চায়, অমিত শাহের সরকারের পতন চায়, ভারত সরকারের পতন চায়, এমনকি ভারত ভেঙে ফেলতে চায়, 7 টুকরা করে দেয়। আমি নিজে সেই লাইভটি দেখেছি। সেখানে দাঁড়ায় বলতেছে ককরোচ পার্টির এক ছেলে, সে আবার অ্যাডভোকেট বলতেছে, হ্যাঁ ভারত 7 টুকরা হোক আমি চাই। এই প্রকাশ্যে বলছে। এখনো তাকে ভারত সরকার জেলে তুলে নেই। আমি বুঝে উঠতে পারিনি এই লোকটাকে এখনো কেন জেলে তুলো না, কিভাবে সে এখনো গ্রেপ্তারের বাইরে, আমি বুঝতে পারতেছি না। একটা মানুষ বলছে ভারতকে 7 টুকরা করতে চায়, তার আপত্তি নাই, কেউ যদি করে, সে এখনো জেলে ঢুকে নাই ভারতে। আর আমাদেরকে বলা হয়, আমরা যারা ভারতের, সারা দিন আমরা বাংলাদেশে গালি শুনি, আমরা হিন্দুর পক্ষের, আমরা ভারতের পক্ষের, আমরা ভারতের দালাল, রয়ের দালাল, বিজেপির দালাল, নরেন্দ্র মোদীর দালাল, শেখ হাসিনার দোষ, কত গালি। আমাদের নাকি অবিশ্বাস করে আমরা ভারতের জন্য হুমকি হয়ে যেতে পারি, ভিতরে ভিতরে যদি আবার আমরা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোক হয়ে থাকি, এগুলো আমাদের সন্দেহ করে। এটা আমাদের বলেছে কেউ, সবাই করে না। আর যে ভারতবাসী ওইখানে দাঁড়ায় বলতেছে, ভারতের নাগরিক, তাও অ্যাডভোকেট, যে ভারতকে সে 7 টুকরা দেখতে চায় ককরোচ পার্টি, তারা এখন আপনি গ্রেপ্তার করলেন না, তারা সন্দেহ করলেন না। আর আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, ভারতের সংস্কৃতি, সভ্যতা, ধর্ম, ভারতবর্ষের সকল ধর্ম সংস্কৃতি নিয়ে কথা বলি, বাংলাদেশের বাংলা ভাষা সংস্কৃতি নিয়ে কথা বলি, ভারতের ভাষা সংস্কৃতি নিয়ে কথা বলি। আমাদেরকে আপনারা ভারতে ভিসা এক্সটেনশন করতে চান না, ভিসাটা দিতে চান না। আমরা এত পাপ করে ফেলেছি। আমি আপনাদের একটা কথা বলে রাখি, ভারতবর্ষের যারা, আমি 20 বছর যাবত আপনাদের ভারত নিয়ে গবেষণা করি। আমি দেখেছি আপনাদের খতরা ভারতের ভিতরে, বাইরে না। বাংলাদেশ না আপনাদের কিছু করতে পারবে না, পাকিস্তান আপনারা কি কিছু করতে পারবে। আপনাদের যদি কিছু করে সেটা ভারতের ভিতর থেকে ঘটবে। আমাকে বলেন তো, আপনারা যতবার হামলা হয়েছে, একমাত্র কাসাবের ঘটনা ছাড়া সব ভারতের লোক জড়িত না?
কোনো না কোনো ভাবে। এমন করে যে কাশাব যে হোটেল তাজে আসলো ভারতীয়দের সহযোগিতা ছাড়া। ভারতের ভিতরে এই যে কালকে একটা পোস্ট দিয়েছে, আমার গালাগালি করলো, লক্ষ লক্ষ পাকিস্তানি নারী বিয়ে বসেছে ভারতে, এরা কিন্তু ভারতীয়কে নিয়ে পাকিস্তান যায় নাই, তারা এইখানেই থেকেছে। এরা কি আপনার পক্ষে কথা বলবে? বলেন বলেন, পাকিস্তানের যে নারীটা এখানে বাচ্চা পয়দা করবে, ওই যে নারীটা বিয়ে বসে এখানে এসেছে, সে আপনার পক্ষে থাকবে যদি বাংলাদেশে আমাদের অবিশ্বাস করেন? তারপর আমাদের পোশাক আশাকে কি মনে হয় আমরা মৌলবাদী? তাদের পোশাক আশায় সবকিছুতে চেহারা দেখে তো বোঝা যায় তারা মৌলবাদী। তাদের কথায়, তাদের ভাষায়, তাদের আচরণে বোঝা যায় না? আমাদের আপনারা বিশ্বাস করেন? এটা আমরা আমাদের চীনের দুঃখটা, কিন্তু ওই যে করে কি মেরেছিস কলসিকানা, তাই বলে কি প্রেম দেব না? আমরা ওই বিপদে পড়ে গেছি ভাই। রবীন্দ্রনাথের ভাষায় জেনে শুনে বিষ করেছি পান। যেটা বলতেছিলাম, বাংলাদেশে জেনজিরা, গেঞ্জিরা, ভাবির পোলারা ওই যে একটা ন্যারেটিভ পয়দা করেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু মনে করেন আমি যদি ভাবির পোলাদের গালি দিই, নড়ির পোলা নড়ির পোলা, তা ভাবির পোলারা কি স্লোগান দিবে? তুমি কে আমি কে, নড়ির পোলা স্লোগান দিবে। মুরব্বী শিয়ানা মাল ওইটা কিন্তু দিবে না। জামাল হইরা পাগলা ডিমের আলি 3টায় বেচবে, 5টায় না। কিনবে 5টায়, বেচবে 3টায়। মানে যাতে মাতাল তালে ঠিক, নিজের স্বার্থের বাইরে যাবে না। তো ককরোচ পার্টিরা এখানে বলতেছে তারা ভারতকে 60 টুকরা করলেও তাদের আপত্তি নাই। তারপর ওই ককরোচ পার্টি ওইখানে আপনারা অনুষ্ঠান করতে দিচ্ছেন? এটা আপনাদের গণতন্ত্র? আর আপনারা খুঁজেন আপনার শত্রু ভারতের বাইরে, পাকিস্তানে আর বাংলাদেশে। পাকিস্তান তো অবশ্যই আপনাদের শত্রু, কোনো সন্দেহ নেই, কারণ পাকিস্তানের প্রত্যেকটা জনগণকে তৈরি করা হয়েছে ভারত বিরোধিতার জন্য। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে তাদের শেখানো হয়, পরিবারও শেখানো হয় ভারত তার দুশ্মন। বাংলাদেশও মোটামুটি যে হারে মসজিদ মাদ্রাসা গিজ গিজ করতেছে ব্যাঙ্গের ছাতার মতো, সেখানেও শেখানো হয় ভারত হইল শত্রু রাষ্ট্র। কিন্তু সেই শত্রু রাষ্ট্রে গিয়ে কিন্তু আবার থাকে, খায়, ঘুমায়, চাকরি করে, কামের বেডি হয়ে আসে, আবার তাদের আবার ফেরত নেয় না বাংলাদেশ। যাই হোক, সেটা অন্য বিষয়। ককরোচ পার্টি হলো ডিপ স্টেটের একটা পয়দা। এদের জেটিয়ে বিদায় করেন, একবারে পেস্টিং করেন। ওই যে কি যেন পেস্টিং করে না, পেস্টিং ছাড়া কিন্তু তেলা পোকা মারা কিন্তু কঠিন। পেস্টিং করবেন আপনারা। কি যেন বলে, কি শব্দটা ভুলে গেছি, কি যেন করে ভুলে গেছি। ওই যে যারা এগুলা তেলা পোকা মারে না, পুরো ঘর, ওইগুলা আইনে আপনার তেলা পোকা সাফ করতে হবে। আসলে এই তেলা পোকা ভারতের জন্য বিপজ্জনক। ন্যারেটিভ পয়দা করেছে ওটা ককরোচ পার্টি, আর বাংলাদেশ হলো রাজাকারের নাতিপতি। একই কাজ, একই প্ল্যান, কিন্তু ভারতের সাকসেস হচ্ছে না, কারণ সেনাবাহিনীকে যুক্ত করা যাচ্ছে না। ভারতের সেনাবাহিনীকে যদি ম্যানেজ করা যেত, বাংলাদেশে তখন এই ককরোচ পার্টি, ফকরোচ পার্টি, মকরোচ পার্টি, বাংলাদেশের মতো আমার ভাবির পোলারা ওরকম ভারতের বহুত ভাবির পোলা পয়দা করে পুরো ভারতটাকে ক্যাপচার করেন। কিন্তু এখানে পারা যাচ্ছে না, কারণ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সেনাবাহিনী নাক গলায় না কখনো ভুলেও, এটা ভারত প্রাউড করতে পারে। আমি এটা নিয়ে আশ্চর্য হয়ে যাই। আমি ভারতকে গবেষণা করে দেখেছি, শুধুমাত্র ভারতের সেনাবাহিনী অত্যন্ত মজবুত, দেশের ব্যাপারে তারা ছাড় দেবে না। এই সেনাবাহিনী একটু গড়বড় যদি করতো, তাহলে ভারত বাংলাদেশের মতো পাকিস্তানের মতো হয়ে যেত। ভারতের সেনাবাহিনীকে সেলুট, যে তারা কখনোই আভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করে না, দেশের ব্যাপারে কাউকে ছাড় দেয় না। এরকম দেশপ্রেমিক সেনাবাহিনী পাওয়া পৃথিবীতে খুব কঠিন, বিশেষ করে তৃতীয় বিশ্বতে আপনি পাবেনই না। বেইমানি করবে এই সরকারের সাথে। একমাত্র ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মানে এদের যে 3 বাহিনী, এরা কখনোই বেইমানি করে নেই। সম্ভাবনাও আমি দেখি না, কিঞ্চিত সম্ভাবনাও দেখি না। আর যদি কখনো তা করে, তাহলে ভারত ভিন্ন রকম হয়ে যাবে। তবে যারা মনে করতেছে যে ভারত কোনোদিনই সেনা শাসন আসবে না, এই ব্যাপারে আমার কিঞ্চিত দ্বিমত আছে। তো ভারত যদি কোনোদিন আসে সেনাবাহিনী কোনো কারণে তার রাজনীতি হস্তক্ষেপ করে, তারা দেশপ্রেম থেকেই আসবে, দেশ ভাঙার জন্য না, দেশের ক্ষতি করার জন্য না, গণতন্ত্র ধ্বংস করার জন্য না। আসবে না, আশা করি তাদের আসতে হবে না। আর তারা আসবে, তারা ইন্টারেস্টেডও না। ভারতের সেনাবাহিনী রাজনীতি ইন্টারেস্টেড না। বহু চেষ্টা করা হচ্ছে, নিশ্চিত হচ্ছে যে তা না, বহু চেষ্টা করা হচ্ছে। নইলে যে এইবার কত ভারত আন্দোলন হইলো গত 2-3 বছরে, কত রকম চেষ্টা করা হয়েছে, ভবিষ্যতেও করা হবে, যে একটা না একটা ঝামেলা বাদিয়ে বাংলাদেশের মতো একটা ঘটনা ঘটিয়ে যদি ক্ষমতার পরিবর্তন করা যায়। তো এই বাংলাদেশের যে ভাবির বোলারা, ওই রাজাকারের নাতিপুতিরা আর ককরোচ পার্টি, কাজ কিন্তু একটাই, তাদের একই নাটের গুরু, সব গুরু এক।
সবারও সে এক জায়গায়, এরা বহুভাবে চেষ্টা করতেছে। সতর্ক থাকবেন। আর আমার বিশ্বাস যে ভারতের মানুষ কখনোই ভারতকে বাংলাদেশের মতো হতে দিবে না, প্রশ্নই আসে না। এটা আমি বিশ্বাস করি না, সুযোগও নেই, হবে না। তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। এমনকি 29 সালে যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে বা হবে, সেইখানে এই বিজেপিকে ঠেকানোর জন্য সকল দল একসাথে হবে, কিন্তু ঠেকাইতে মনে হয় আর পারবে না। কারণ অলরেডি পশ্চিমবঙ্গে থেকে তারা 35টা 40টা সিট আরো বেশি পাবে বলে আমার ধারণা। কাজ হবে না। ভালো থাকবেন সবাই। রাজাকারের নাতিপুতি আর ককরোচ পার্টি থেকে সাবধান থাকবেন। আর যে রাষ্ট্রদ্রোহীটা বলেছে ভারতের 7 টুকরা চায়, তাকে যদি 2 দিনের মধ্যে গ্রেপ্তার না করা হয়, আগামীকালও গ্রেপ্তার না করা হয়, আমি অবাক হয়ে যাব। মানে অবিশ্বাস্য ব্যাপার। একটা লোক প্রকাশ্যে বললো ভারতে সে 7 টুকরা চায়, তারপর তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, অথবা তার নামে মামলা হচ্ছে না, কৈফিয়ত চাওয়া হচ্ছে না। অবাক হয়ে যাচ্ছে। দেখি যে একটা মোমেন্ট দেখি। নমস্কার, ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। জয় বাংলা, জয় বাংলা। কি ড্রাইভার কি যেন নাম, ইংরেজি পড়তে করি না, মানে অক্ষর স্পেলিংগুলো সালাম ফরদৌসি সালাম। একটা ফাইট বাই বাংলাদেশ, নতুন নাম দিলাম কাংলাদেশ। না, কাংলাদেশ হয়ে গেছে, কাঙ্গালের দেশ হয়ে গেছে। ফরদৌসি সালামও ভালো শুনেছি, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। হাওয়ার ইউ? জি, আমি ভালো আছি। ভাই কেমন আছেন? তাপস, ভালো আছি। প্রণাম দাদা, প্রণাম। জি জি, রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার কথা। জি, ভারতকে 7 টুকরা সে দেখতে চায়, তাহলে অবশ্যই রাষ্ট্রদ্রোহ মামলা উচিত। জয় বাংলা হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানবতার। আমরা ভারতীয় তো মূর্খ না, এটা ঠিক মনে হয় না, কিন্তু 7 টুকরা করতেছে, তারা গ্রেপ্তার করেন না কেন? আপনার প্রতিটি ভিডিও তীক্ষ্ণ যুক্ত। জি, থ্যাংক ইউ। ফরিদ ভাই, আমরা সারা দেশে রাজাকার মুক্ত। ইয়েস, রাজাকার মুক্ত করবো আমরা অবশ্যই। আমরা আগামীর বাংলাদেশ রাজাকার মুক্ত বাংলাদেশ। পৃথিবীর কেউ এবার রাজাকারদের আমাদের হাত থেকে রক্ষা করতে পারবে না। আমরা বাংলাদেশকে পুরো রাজাকার মুক্ত করবো, সব পাকিস্তান পাঠিয়ে দেবো। অসাধারণ অবস্থা। থ্যাংক ইউ। বারে একজন অন্যায় করলে পরিবারের বদনাম হয়, আপনি ভারতীয়দের সেই খাতায় ফেললেন। হ্যাঁ, অবশ্যই ঠিকই বলছেন। একজন করলেও দায়িত্ব তো পরিবারের। বিশ্ব মানবতা যখন ধুলোয় লুটাবে, তখন ভারত বিরোধীরা ভস্ম হবে। অপ্রিয় হলে সত্য কথা বলেছেন। জি, হজরত আলী লাভ চিহ্ন দিয়েছেন, ধন্যবাদ। এই জন্যই তো হামলা। হ্যাঁ, হামলা হয় ভিন্ন কারণে, হামলা হয় ভারতের অর্থনীতি ধ্বংস করার জন্য, যেটা আগের লাইভে বলছি। Ibn Doval sir said India enemies Indians. Yes, right. ভিসা প্রবলেম, তাদের একটু টাইম দিন, গভর্নমেন্ট একটু গুছিয়ে নিক। জি, ধন্যবাদ। আমাদের সেটাই দাবি। জি, ধন্যবাদ আপনাকে। গভর্নমেন্ট, হ্যাঁ, আপনাকে দরকার। এই দেশের মানুষের কাছে ফরিদ ভাই মনে পড়ে বড় কষ্ট, ভালো থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আমলে, জি, থ্যাংক ইউ। আসবো আমরা বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিপ্লব ঘোষণা করব। থ্যাংক ইউ ফরিদ ভাই। জি, ধন্যবাদ। বাঙালির দেশ, বাংলা স্বাধীন হয়ে পরপর করবে, এটা তাদের অধিকার। জোরকে চেপে বাঙালিকে পরপর। কি বললেন? এ পরপর চেষ্টা কি বুঝালেন ভাই? কি বুঝালেন? ভারতের সীমান্ত বাঙালি উপবাঙালি কি বুঝেন আপনি? কি বুঝাইছেন এখানে? ক্লিয়ার করে কথা একটু ঝেড়ে কাশেন। বাঙালি এ পরপর মানে বাংলাদেশে বাঙালি কি ভারতকে মানে? ভারতের স্বাধীনতা মানে? ভারতের প্রতি ভারতে হিন্দু মানে না ভারতকে মানে? কি বুঝান? বাঙালি পর করো না, থাকতে দিবে আপনাকে? ওই যে আমেরিকা থেকে যখন ঘেঁটি ধরে বের করে দিল, তখন আপনারা কোথায় ছিলেন? এই বাংলাদেশে পাঠিয়ে দিল শিকল লাগিয়ে বাঙালিদের, তারপরে ভারতবাসীদের পাঠালো, তখন কোথায় ছিলেন? এগুলো কথা আপনার মিস্টার মিজানুর রহমান কি বুঝালেন আপনি? একটু ক্লিয়ার করে ঘটনা করে কথা। অন্যায়? এটা অন্যায় না? ও তাই নাকি? বাংলাদেশে হিন্দুদেরই থাকতে দেন না? এখন বাঙালি হয়ে গেছেন, বা মুসলমান বাঙালি না হয় নাকি? মুসলমান কোনোদিনই বাঙালি হয় না, মুসলমান মানুষই হয় না, বাঙালি হয়। ইয়ের কি করেন? কারণ বাংলাদেশে নতুন করে আমদানি হয়েছে তুরস্ক পাশ না। এটা নিয়ে কালকে ভিডিওতে আরো কথা বলবো। জি, এটা হবে। তুরস্ক হইলো জঙ্গিবাদের জনক। তুরস্ক হইলো যুদ্ধ বাজানের প্রাথমিক প্রক্রিয়া, মানে অ্যাডভান্স টিমেরা, যারা যেখানে যাবে সেখানে যুদ্ধ হবে। দেখেন না মিডল ইস্টে কি করেছে? বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকার কি
এ ক্লোজ রিলেটিভ অফ কি শেখ হাসিনা, না ক্লোজ রিলেটিভ না, ক্লোজ রিলেটিভ অনেক দূরের সম্পর্কে। ফরিদবাবু একটা নিউজ দেখলাম ভারতীয়দের নাকি দেশ থেকে বের করে দেওয়া হবে। কি ভারতীয়দের দেশ থেকে, তত কথাটা আপনি সঠিক বলছেন, বিজেপি ক্ষমতায় না থাকলে বাংলাদেশ, হ্যাঁ জি জি জি, ভারত থেকে ভারতীয়দের বের করে দেবে বাংলাদেশ, বাংলাদেশে ভারতীয়রা থাকলে না বের করে দিবে, যারা আছে তারা বৈধভাবে আছে, দেখ না বার করে যাবে। ভারতীয়দের সাথে সম্পর্ক নষ্ট করে দেখি না পেটে ভাত জুটে কিনে বাংলাদেশিদের। আপনি কি ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কারণ আপনার সাথে আমি বাংলাদেশি হোয়াটসঅ্যাপে করলে না এর নজর রাখে, বুঝি নাই। আপনার কি ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কারণ বাংলাদেশ না আমার ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর নাই, আর এনআইএ জোগাড়, ও বাবা এনআইএ জোগাড় রাখে তাই নাকি? ওরে যোগাযোগ 1 কোটি যায় বসে আছে, খোঁজ নাই, বাংলাদেশের সাথে যোগাযোগ করলো হোয়াটসঅ্যাপে, যোগাযোগ একেবারে যা লাভ করলেন রে ভাই আপনি, বুঝছেন অরিন্দ্র দাস, আপনি যা লাভ করলেন। আপনাদের এনআইএ খোঁজ রাখে বাংলাদেশের সাথে কথা বলে, লাখ লাখ 1 কোটির উপরে বাংলাদেশি ভারতে গিয়ে পয়সা আছে, তারা তো সবাই বাংলাদেশি নাম্বারে যোগাযোগ করে। তারা কি সৌদি আরবের নাম্বারে যোগাযোগ করে না, এই মানে কি আমেরিকান নাম্বারে? তারা তো সব বাংলাদেশি কি যোগাযোগ করে আপনার এনআইএ? এই যুক্তি আপনি মানলাম না ভাই। আমার বাংলাদেশ নাম্বার বাংলাদেশে যোগাযোগ করতে হবে, যে এখানে লেখা থাকে আমার পোস্টগুলোতে দেখবেন, এখানেও দিয়ে দিচ্ছি কি, আচ্ছা এখানেও দিয়ে দেয়, আমার নাম্বার দিয়ে দিতেছি, ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি।